আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আমি জাফরিয়া ইয়াসমিন। গত ক্লাসে তোমাদের সাথে ফিন্যান্স এবং ব্যাংকিং বইয়ের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার, এই চ্যাপ্টারটা নিয়ে। তো গত ক্লাসে তোমাদেরকে আমি শেয়ার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি এবং শেয়ারের সম্পূর্ণ শ্রেণীবিভাগ নিয়েও আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে বন্ড এবং ডিবেঞ্চার, এটা বাকি ছিল। বন্ড এবং ডিবেঞ্চার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বন্ড বন্ড আসলে কি? বন্ড কি একটা দীর্ঘমেয়াদী অর্থায়নেরই একটা উৎস, ঠিক আছে? কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা উৎস হচ্ছে বন্ড। কিন্তু বাংলাদেশের যে কোম্পানিগুলো, ওরা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু ঋণ নিতে বেশি অভ্যস্ত। বন্ডটা আমাদের দেশে বন্ড, ডিবেঞ্চার এগুলো তেমন একটা জনপ্রিয় নয়। তো চলো দেখি বন্ড আসলে কি। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে, সেটাই হচ্ছে বন্ড। তাহলে একটা দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কি করবে? বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করবে। তো এইটা কি? এক ধরনের ঋণ। বন্ড কি? এক ধরনের ঋণ। আর যারা বন্ড ক্রয় করে, বন্ড হোল্ডার যারা, তারা কি? কোম্পানিকে ঋণ দেয়, তারা ঋণদাতা, ঠিক আছে? তাহলে বন্ডের কিছু বৈশিষ্ট্য দেখো এখানে: জামানত, পরিপক্কতার তারিখ, ঋণদাতা, রূপান্তর যোগ্যতা। তাহলে জামানতটা আসলে কি? বন্ড যদি কোম্পানি যখন বন্ড ইস্যু করে তখন কিছু জামানত রাখতে হয়। যেমন আমরা যখন ঋণ গ্রহণ করি কিছু জামানত রাখতে হয় না? ঠিক একইভাবে বন্ড ইস্যু করার সময় বিভিন্ন সম্পত্তি বা দলিল দস্তাবেজ কোম্পানিকে জামানত রাখতে হয়। আর যেই জামানতটার কারণেই কিন্তু বিনিয়োগকারীরা একটু আশ্বস্ত ফিল করে যে হ্যাঁ, বন্ডে বিনিয়োগ করা যায়। এটা হচ্ছে জামানত। এবং পরবর্তীতে যখন কোম্পানির বিলুপ্তের সময় আসবে, তখন তারা, যদি তাদের অর্থ পরিশোধ করা না হয়, তারা এই সম্পত্তি বিক্রি করেই তাদের অর্থ ফেরত পেতে পারে। এটা হচ্ছে জামানত। এরপর হচ্ছে পরিপক্কতার তারিখ। বন্ডে একটা পরিপক্কতার তারিখ দেওয়া থাকে, যেই অর্থাৎ হচ্ছে ম্যাচিউরিটি ডেট, তাই তো? সেই ডেটটা যখন আসবে তখন বন্ড হোল্ডার তার ওখানে যে টাকাটা, অ্যামাউন্টটা উল্লেখ থাকবে, সেই টাকাটা তারা ফেরত পাবে। এরপর হচ্ছে ঋণদাতা। এই যে বললাম, বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির ঋণদাতা। যারা বন্ড ক্রয় করবে তারা কোম্পানির ঋণদাতা হিসেবে থাকবে। রূপান্তর যোগ্যতা। তো কিছু কিছু কোম্পানির রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করে। এখানে কি হয় যে বন্ড হোল্ডাররা যখনই চাইলেই কিছু শর্ত সাপেক্ষে তাদের বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করে ফেলতে পারে। এটা হচ্ছে এর রূপান্তরযোগ্য। এরপর দেখো এখানে বন্ডের কিছু সুবিধা রয়েছে, যেমন সুদের হার। বন্ডে নির্দিষ্ট একটা সুদের হার কিন্তু উল্লেখ থাকে, যে কারণে বন্ড হোল্ডাররা সেই নির্দিষ্ট পরিমাণে সুদ পেয়ে থাকে। কোম্পানির লাভ হোক বা না হোক, কোম্পানির নির্দিষ্ট মুনাফা মুনাফা হলে আমরা জেনেছিলাম যে সাধারণ শেয়ার হোল্ডাররা, মুনাফা যদি বাড়ে তাহলে তাদের আয়ও বাড়বে, মুনাফা কম হলে আয় কমবে, এবং মুনাফা না হলে তারা কিন্তু আয় করতে পারে না। কিন্তু বন্ড হোল্ডারদের ক্ষেত্রে যেই নির্দিষ্ট সুদের হার লেখা থাকে সেই পরিমাণ আয় তারা করে যেতে পারে। এটাই হচ্ছে সুবিধা, তাদের আয়টা দিয়েই দিতে হবে সবার আগে। এটা হচ্ছে সুদের হার। কম ঝুঁকি। বন্ডের ক্ষেত্রে কি করে? কোম্পানি তাদের সম্পদ কি করে? জামানত হিসেবে রাখে। এই কারণে বন্ডের ঝুঁকি কম। একেবারে ঝুঁকি নেই তা বলা যাবে না, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকবে না তা তো হতে পারে না। এই যে জামানতটা রাখে, এই কারণে কোম্পানি যদি বিলোপ সাধন হয় তখন তারা এটা বিক্রি করেই, সম্পত্তিটা বিক্রি করেই তাদের প্রাপ্ত অর্থ পেতে পারে। এই জন্য এর ঝুঁকিটা কম। এরপর মুনাফা এবং সম্পদের উপর অধিকার। মুনাফা, কোম্পানি যে মুনাফাটা করবে, এই মুনাফা এবং কোম্পানির যে সম্পদ, বিলুপ্তের সময় যে সম্পদ বিক্রি করবে, সেই সম্পদের উপর সর্বপ্রথম অধিকার হচ্ছে বন্ড হোল্ডারদের এবং ঋণদাতাদের। সাধারণ শেয়ার হোল্ডারদেরকে পরে পরিশোধ করা হবে এবং অন্যান্য যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে পরে পরিশোধ করা হবে, কিন্তু বন্ড হোল্ডারদের সবার আগে তাদের পাওনা পরিশোধ করা হবে। তাদের মুনাফা হলে তারা সবার আগে সুদ পাবে, এবং যদি সম্পদ বিক্রি করা হয় বিলুপ্তের সময়, তাদের পাওনা আগে মিটিয়ে দেওয়া হবে। এই জন্য তাদের মুনাফা এবং সম্পদের উপর অধিকারটা অন্যান্যদের চেয়ে বেশি। এরপর হচ্ছে অসুবিধা।
কম আয় হার, হ্যাঁ তাদের সুদের নির্দিষ্ট একটা আয় হার থাকে, এর চেয়ে বেশি তারা আয় করতে পারবে না। কোম্পানির যদি মুনাফা বেড়েও যায় তাও তারা ওই পরিমাণই আয় করতে পারবে। যেহেতু ঝুঁকি কম তাই আয়ের হারও কম। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। বন্ড হোল্ডাররা কোম্পানির নিয়ন্ত্রণ করতে পারে না, যেহেতু তাদের কোনো ভোটাধিকার নেই, তারা হচ্ছে কোম্পানির মালিক না, তাহলে তাদের কোনো নিয়ন্ত্রণ যোগ্যতাও থাকে না। ওকে, এরপর হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চারও হচ্ছে এক ধরনের বন্ড, ঠিক আছে। জামানতবিহীন বন্ডকে ডিবেঞ্চার বলে, যদি সংক্ষেপে বলতে চাই। আমরা একটু আগে বলেছিলাম যে বন্ড হোল্ডারদের কাছে কিছু জামানত রাখতে হয়, ঠিক আছে। কিন্তু ডিবেঞ্চার যেটা, এটার জন্য কোনো জামানত রাখতে হয় না, অর্থাৎ জামানতবিহীন বন্ড। এটা এক ধরনের বন্ড কিন্তু জামানতবিহীন, এটাকে বলা হয় ডিবেঞ্চার। অর্থাৎ ডিবেঞ্চার এমন একটি জামানতবিহীন বন্ড যার মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারী থেকে ঋণ মূলধন সংগ্রহ করে। তাহলে আমরা কি বলতে পারি, ডিবেঞ্চার হোল্ডার যারা, তারাও কোম্পানির কাছে ঋণদাতা, তাই তো। তারাও হচ্ছে কোম্পানির কাছে ঋণদাতা, কিন্তু তাদের কাছে কোনো কিছু জামানত রাখতে হয় না, যেই কারণে তাদের ঝুঁকিটা একটু বন্ড হোল্ডারদের তুলনায় একটু বেশি, তাই তো। এখন দেখার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? জামানতবিহীন, এটা একটা বৈশিষ্ট্য, জামানত রাখতে হয় না। তারপর ঋণদাতা, তারাও কোম্পানির ঋণদাতা, তাই তো। জাস্ট সিম্পল। এরপর কি সুবিধা? নিয়মিত আয়। ডিবেঞ্চার হোল্ডাররাও বন্ড হোল্ডারদের মতো নিয়মিত একটা আয় পায়, তাদেরও কিন্তু একটা সুদের উল্লেখ থাকে, তারাও নিয়মিতভাবে আয় করতে থাকে, কোম্পানির এখানে মুনাফা হোক বা লস হোক তারা নিয়মিত আয় পেতে থাকে। নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, সেই সময় পরে তারাও তাদের অর্থ ফেরত পাবে। এরপর হচ্ছে অসুবিধা। জামানতহীনতা, এটা একটা অসুবিধা, যে জামানত না থাকার কারণেই অনেকেই কিন্তু ডিবেঞ্চারে বিনিয়োগ করতে রাজি হয় না। তবে বেশি সুনামধন্য কোনো কোম্পানি যদি ডিবেঞ্চার ইস্যু করে তখন বিনিয়োগকারীরা সেই ক্ষেত্রে কিনতে আগ্রহী হয়। এরপর নিয়ন্ত্রণ। বন্ড হোল্ডারদের মতো ডিবেঞ্চার হোল্ডারদেরও নিয়ন্ত্রণ যোগ্যতা নেই। এরপর মুনাফা এবং সম্পদের অধিকার। দেখো, বন্ডের ক্ষেত্রে যেখানে মুনাফা এবং সম্পত্তি অধিকার, এটা একটা সুবিধা, এই পয়েন্টটাই এখানে এসে অসুবিধা। কারণ কি, মুনাফা এবং সম্পত্তির উপর অধিকারটা বন্ড হোল্ডাররা আগে পায়, সবার আগে তাদেরকে পরিশোধ করা হবে। কিন্তু বন্ড হোল্ডারদেরকে পরিশোধ করার পরে কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদেরকে পরিশোধ করা হবে, এইটা হচ্ছে তাদের একটা অবশ্যই অসুবিধা। যদিও সাধারণ শেয়ার হোল্ডারদের আগেই ডিবেঞ্চার হোল্ডারদেরকে পরিশোধ করা হবে, তবুও বন্ড হোল্ডারদেরকে পরিশোধ করার পর তারপর ডিবেঞ্চার হোল্ডারদেরকে পরিশোধ করা হবে, এটা হচ্ছে একটা অসুবিধা। ঠিক আছে, পরের টপিকে চলে যাই। শেয়ার বাজার। প্রত্যেকটা দেশে মূলধন সংগ্রহের বাজার হিসেবে শেয়ার বাজার অনেক গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশেরও। তাহলে শেয়ার বাজার মূলত কি? শেয়ার বাজার হচ্ছে শেয়ার কেনা বেচার জন্য বাজার, তাই তো। সেখানে কি করে, শেয়ার কেনা এবং বেচা হয়ে থাকে। তাহলে স্টক এক্সচেঞ্জ, এটা আবার আসলে শেয়ার বাজার হচ্ছে সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর স্টক এক্সচেঞ্জ হচ্ছে একটা এরকম সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যে শেয়ার কেনা বেচায় সাহায্য করবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আমাদের সাহায্য করবে, বিভিন্ন পরামর্শ দিবে। এই যে দেখো, শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান কাজ করে সেটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ কাজ করে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এরপরে আছে শেয়ারে বিনিয়োগ পদ্ধতি। তাহলে শেয়ারে কি কিভাবে বিনিয়োগ করা যায় সেই পদ্ধতিগুলো, এরকম পদ্ধতি কয়টা আছে? দুইটা। তাহলে কিভাবে শেয়ারে বিনিয়োগ করা যায়? প্রাথমিক বাজারে বিনিয়োগ করা যায়, সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করা যায়। এখন প্রাথমিক বাজার আসলে কি আর সেকেন্ডারি বাজার কি? প্রাথমিক বাজার হলো ওই সমস্ত বাজার যেখানে প্রথমবার শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ কোম্পানি নিজে যখন প্রথমবার কোনো শেয়ার ইস্যু করে আর বিনিয়োগকারীরা সেটা ক্রয় করে, সেটাই হচ্ছে প্রাথমিক বাজার। তাহলে প্রাথমিক বাজারে কি করা হয়? শেয়ার বিক্রয়ের জন্য প্রথমবার ইস্যু করা হয়, সেটা হচ্ছে প্রাথমিক বাজার। এরপর সেকেন্ডারি বাজারের কথা যদি বলি,
একটা শেয়ার যখন কেনা হয়ে গেছে, একটা বিনিয়োগকারী একটা শেয়ার ক্রয় করেছে, এখন সে এই শেয়ারটার মালিক, ঠিক আছে? তাহলে মনে করি যে সে 10টা শেয়ার ক্রয় করেছে, 10টা শেয়ার 10 টাকা করে 100 টাকা দিয়ে ক্রয় করেছে। এখন এই শেয়ারটার দাম যদি বেড়ে যায়, শেয়ারটার দাম যদি দেখি 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেল, তখন তার কি হলো? লাভ হলো না? তার এই 10টা শেয়ারের দাম হয়ে গেল 200 টাকা। এখন সে বিনিয়োগকারী কি করে? বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার ধরে রাখে না, বিনিয়োগকারীরা কি করে, যখন শেয়ারের দাম বেড়ে যায় তারা তারা সেটা বিক্রি করে দেয়। এই যে তারা দ্বিতীয়বার, একবার তারা কোম্পানি থেকে প্রথমবার কিনেছে, ওটা হচ্ছে প্রাথমিক বাজার। এরপর তারা কি করে, এটা লাভ হওয়ার পর তারা এটা বিক্রি করে এই লাভটা হাতে নেয়। এই যে দ্বিতীয়বার বিক্রি করছে, তখন তারা এটা সেকেন্ডারি বাজারে বিক্রি করছে, অর্থাৎ শেয়ার সেকেন্ডারি বাজারে দ্বিতীয়বার বিক্রয় করা হয়। তাহলে যে বাজারে কি শেয়ারকে দ্বিতীয়বার বিক্রি করা হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি বাজার, একদম সহজভাবে বলতে গেলে। তাহলে কি হলো, আমরা কি বুঝলাম যে প্রাথমিক বাজারে কোম্পানি শেয়ারকে ইস্যু করে প্রথমবার, ঠিক আছে, এবং সেই শেয়ারকে করে কি পরের বার, দ্বিতীয়বার, তৃতীয়বার বিনিয়োগকারীদের মধ্যে তখন লেনদেন হয়, ঠিক আছে? একটা বিনিয়োগকারী কি করে, এটা বিক্রি করে দেয় এবং অন্য বিনিয়োগকারী সেটা ক্রয় করে। ওকে, এইটা হচ্ছে সেকেন্ডারি বাজার। এরপরে আমরা যদি লভ্যাংশের কথা বলি, লভ্যাংশ লভ্যাংশ আর লভ্যাংশ নীতি, এই দুইটাই আছে এখানে। এখন লভ্যাংশ, লভ্যাংশ আসলে কি? একটা কোম্পানি আমরা জানি মুনাফা করে, এবং এই মুনাফা কাদেরকে দেয়? লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদেরকে দেয়। তাহলে কোম্পানির মুনাফা যখন শেয়ার মালিকদেরকে দেওয়া হয়, ঠিক আছে, শেয়ার মালিকদেরকে ভাগ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে শেয়ার মালিকদের জন্য লভ্যাংশ। কোম্পানির জন্য যেটা মুনাফা, সেই মুনাফাটা যখন তারা শেয়ার মালিকদেরকে দেয়, সেটা হচ্ছে তাদের জন্য লভ্যাংশ, তারা লভ্যাংশ পেয়ে থাকে। এখন এই লভ্যাংশ আবার হয়ে থাকে দুই রকম, ঠিক আছে? একটা হচ্ছে নগদ লভ্যাংশ, আরেকটা হচ্ছে বোনাস শেয়ার বলি না আমরা, বোনাস বা স্টক লভ্যাংশ, ঠিক আছে? বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ, নগদ লভ্যাংশ। নগদ লভ্যাংশ কখন হয়? যখন কোম্পানি তাদের মুনাফা নগদ টাকায় শেয়ার মালিকদেরকে দেয়, মানে তাদেরকে টাকা দিয়ে দেয়, এই মুনাফাটা তাদেরকে লভ্যাংশ হিসেবে টাকায় দিয়ে দিবে, সেটা হচ্ছে নগদ লভ্যাংশ। আর যখন কোম্পানি মনে করে যে না, টাকায় লভ্যাংশ দিবে না, তখন তারা কি করে, এই যে তাদের মুনাফার যে অংশটা, সেটা যে সেই মুনাফার অংশের যেটুকুই লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদেরকে দিতে চায়, সেই অংশটাকে করে কি শেয়ারে রূপান্তর করে সেই শেয়ারটাকে দিয়ে দেয়, সেই শেয়ারটাকেই কোম্পানি মালিককে দিয়ে দেয় আনুপাতিক হারে। একটা অনুপাত তো থাকেই যে কত পার্সেন্ট দিবে, ঠিক আছে, কত পার্সেন্ট দিবে সেই অনুপাতে থাকে। মনে করলাম যে 50% বা এরকম 2:1 এই অনুযায়ী দেয়া হবে শেয়ার মালিকদেরকে। তাহলে দেখো, শেয়ার মালিকদের কাছে যদি 100টা শেয়ার থাকে, 100টা শেয়ার যদি থাকে, আর তারা যদি 50% বোনাস পায়, তাহলে কি হবে? 50%, 150% কি আরো 50, মানে তারা আরো 50টা শেয়ার পাবে, তাই তো? তাহলে এইভাবে বোনাস হিসেবে যে মুনাফাটা থাকে, সেই মুনাফাটা টাকায় না দিয়ে তাদেরকে বোনাস শেয়ার হিসেবে দিয়ে দেওয়া হয়। এই যে শেয়ারটা দিয়ে দেওয়া হলো, এই যে 50টা শেয়ার যে দেওয়া হলো, 100 এর 50%, ঠিক আছে, 150% কত হয়? মানে 50, মানে আরো 50টা শেয়ার তাদেরকে দেওয়া হবে। এইটা হচ্ছে স্টক লভ্যাংশ, ঠিক আছে, বা বোনাস শেয়ার। আমরা এই চ্যাপ্টারে বোনাস শেয়ারও করেছি, এটাকেই বলা হয় বোনাস শেয়ার। এরপর হচ্ছে লভ্যাংশ নীতি। দেখো, এরপরে লভ্যাংশ নীতি, এখানে 3টা লভ্যাংশ নীতি দেওয়া আছে। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতির ক্ষেত্রে দেখো, এখানে বলাই আছে যে স্থিতিশীল, অর্থাৎ স্থির থাকবে, লভ্যাংশটা থাকবে স্থির, অর্থাৎ কমছেও না বাড়ছেও না। অর্থাৎ যদি ধরো 21 সালে 10 টাকা দেওয়া হলো লভ্যাংশ, 22 সালেও 10 টাকা করে দেওয়া হবে, 23 সালেও 10 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এখানে কোম্পানি তার মুনাফা বাড়ুক বা মুনাফা কমে যাক, এটা মানে শেয়ার মালিকদেরকে সেই 10 টাকা করেই লভ্যাংশ দেওয়া হবে, মানে এটা স্থির থাকবে, লভ্যাংশটা স্থির থাকবে, এটা না বাড়বে না কমবে। এরপর হচ্ছে লভ্যাংশ অনুপাত নীতি।
লভ্যাংশ অনুপাত নীতি অনুযায়ী যে কোম্পানির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ফিক্স করা থাকে যে এত পার্সেন্টই লভ্যাংশ দেওয়া হবে। যেমন যদি বলি যে 50% অথবা 60%, এখন তাদের মুনাফা যতই হোক না কেন তত টাকার, যদি 10,000 টাকা মুনাফা হয়, 10,000 টাকা মুনাফা হচ্ছে এর 60%, অর্থাৎ 6,000 টাকায় লভ্যাংশ প্রদান করা হবে সব শেয়ার মালিকদের ভাগ করে। আবার যদি এখানে 20,000 টাকা হয়ে থাকে, এই 20,000 টাকা 60% যতই আসুক না কেন, 20,000 টাকা 60% ধরলাম 12,000 টাকা, মানে এখানে লভ্যাংশ অনুপাত হিসেবে গঠন করা হয়। এখানে কি করা হয়, একটা অনুপাত নির্ধারিত থাকে এবং যত টাকাই হোক না কেন সেই পার্সেন্টেজ অনুযায়ী লভ্যাংশ প্রদান করা হয়। এরপর হচ্ছে স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ। এই ক্ষেত্রে কি করা হয়, অনেক কোম্পানি দেখা হয় যে আয় স্থির না, ঠিক আছে, আয় কমছে বাড়ছে, সেই ক্ষেত্রে কি করা হয়, একটা স্থির লভ্যাংশ ফিক্স করা থাকে, যেমন 10 টাকা, 10 টাকা দেয়া হবে, সাথে যদি মুনাফা বৃদ্ধি পায়, কোম্পানির মুনাফা যদি বৃদ্ধি পায়, সেখান থেকে অতিরিক্ত অ্যামাউন্ট যোগ হবে, ঠিক আছে, সাথে অতিরিক্ত অ্যামাউন্ট যোগ হবে। আবার যদি কমে যায়, মুনাফা যদি কমে যায়, তখন আর যোগ হবে না। তাহলে কি হবে, এই যে 10 টাকা লভ্যাংশ এইটা স্থির থাকবে, সাথে যদি অতিরিক্ত হয় মুনাফা তখন সেটা যোগ হবে, আর যদি না হয় তখন আর যোগ হবে না, এতই থাকবে। এটাই হচ্ছে স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে কোন কোন টপিক তোমরা বুঝতে পারো নাই অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।